नमस्कार बंधुरा आमादेर शैडो हान्टिंग चैनेलेर पक्ष थेके तोमादेर जानाई आरो एकबार स्वागत। आज के आरो एकटी नतून गल्प तोमादेर पढ़े शोनाबो। आमार गल्प पढ़ा तोमादेर जोदि भालो लेगे थाके ताहले चैनेलटी सबस्क्राइब करे आमार पाशे थेको। ता शुरू करा जाक आजकेर गल्प पढ़े। जानी ए काहिनी तोमरा विश्वास करबे ना, विश्वास करते चाइबे ना, विश्वास ना करार पिछने अनेक जुक्ति देखाबे, अनेक तथ्य पेश करते चाइबे, किन्तु आमी आमार এই চোখ দুটিকে অবিশ্বাস করি কিভাবে? আমার সঙ্গী সাথীদের জবানবন্দি বা উপেক্ষা করি কিভাবে? কিভাবে অবজ্ঞা করি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টের রিপোর্টকে? সচক্ষে দেখা সে ঘটনার ব্যাখ্যা আজও আমি খুঁজে পাইনি। একটু ডানপিটে ছিলাম, ভয় ডর কাকে বলে জানতাম না। চাকরিটাও জুটে গেল সেরকম, দারোগার চাকরি। আর সেই দৌলতে কত মরা নিয়ে যে টানাটানি করতে হয়েছে তার ইয়ত্তা নেই। টাটকা বাসি সব রকম, সবই অপঘাতী মৃত্যু, এমনকি নরকঙ্কাল পর্যন্ত হাত দিয়ে তোলাফেরা করতে হয়েছে। কিন্তু ভূত নামক অদ্ভুত জিনিসটা আমার ছায়া মারায়নি কোনোদিন। দেখতে চাকরি জীবনের 10টা বছর পার হয়ে গেল। আমি তখন খড়গপুর থানার বড়বাবু, ঠ্যাঙাড়ি অফিসার হিসেবে আমার বদনাম ছিল এলাকায়। থানার ভার নিয়ে একগাদা চোর ডাকাত ধরে ফেললাম, বাহবা দিল সাহেব, এলাকার লোকেরা। শেষে এমন অবস্থা হলো তাস খেলা আর গোলদানি মারা ছাড়া অন্য কোনো কাজ ছিল না থানায়। সেদিন সন্ধ্যায় থানায় বসেছিলাম, মেজবাবু সামনে চেয়ারে এসে বসলো। বুকের ছাতিখানা 10 হাত বার করে মনে হলো কিছু একটা কাজকাম করে এসেছে। চোখে চোখ রাখতেই লম্বা গলা করে মেজবাবু বলল, ভূত ধরেছি স্যার। মেজবাবুর কথা শুনে আমার মতো বেরসিক লোকের মুখেও হেসে ফুটে উঠল। এখনই মনে হলো ভূত আবার ধরা যায় নাকি? গাঁজা টাজা খেয়ে আসেনি তো মেজবাবু? মজা দেখতে মজা করে বললাম, কতদিন পুলিশে চাকরি করছেন? কথার বক্রোক্তি বুঝতে পেরে মেজবাবু জোর দিয়ে বললেন, সত্যি বলছি স্যার, ভূতকে ধরেছি। যারা আধ ঘন্টা লাগলো আমাকে বোঝাতে যে ভূত ওরফে ভূতনাথ হলো একটা মানুষ, ভূত নয়। এই এলাকার সে ক্রাইম করে বেড়ায়, চুরি ডাকাতি রাহাজানি কি না সে করেছে তার এই 22 বছরের জীবনে, কিন্তু মার্ডার সে কোনোদিন কাউকে করেনি। তাকে ধরার জন্য পুলিশ বহুদিন থেকে আড়ি পেতে থাকলেও কি হবে, ধরতে পারেনি। এ হেন ভূতনাথকে হাতে নাতে মালসহ ধরে এনেছে মেজবাবু, সুতরাং বুক তো 10 হাত হবেই। বড় সাহেবকে ফোনে ভূত ধরেছি বলতেই তিনিও আমার মতো হেসে খুন। তারপর যখন জানলেন ব্যাপারটা তখন হুকুম দিলেন ভূতনাথের নামে হিস্ট্রি সিট খুলতে। ভূতনাথের জন্ম বৃত্তান্ত, কীভাবে সে ক্রাইম জগতে প্রবেশ করেছে, কতগুলো ক্রাইমে সে অংশগ্রহণ করেছে, তার সঙ্গী সাথীদের নাম, পিতা মাতা আত্মীয় স্বজনের নাম, এসব কিছু লিখে তার নামে হিস্ট্রি সিট খুলে ফেললাম। এমনকি হাতের আঙুলের ছাপও নিতে ভুললাম না। তারপর দিন তাকে খড়গপুর কোর্টে পাঠালাম। পরে কোর্ট থেকে ছাড়া পেয়েছিল ভূতনাথ। তারপর নিয়মিত থানায় এসে হাজিরা দিতে থাকলো। হঠাৎ স্বাধীনতা দিবসের দিন শুনি ভূতনাথ খুন হয়েছে। খবর পেয়ে কেশপুর থানায় গেলাম। থানার সামনে ভ্যানের উপর ভূতনাথের লাশটা শোয়ানো ছিল। মুখটা কিছুটা বিকৃত হয়ে গেলেও চিনতে অসুবিধা হলো না। মাথায় গুলি লেগেছিল, তারই কিছু রক্ত মুখে জমাট বেঁধে আছে। ভূতনাথের সাগরের পটলুর মুখে শুনলাম সুবলকে গুলি মেরেছে। অবিশ্বাসী মনকে সান্ত্বনা দিতে ডোমকে দিয়ে ওর হাতের পায়ের ছাপ নিলাম। তারপর চলে এলাম থানায়। ভূতনাথের জীবন কাহিনীর এখানেই পরিষ্কার। বছর 3 পরে মেদিনীপুর জেলা থেকে আমার বদলি হলো। থানার কাজকর্ম ছেড়ে চলে এলাম সিআইডিতে। তখন আমি আলিপুর ডিডিতে কর্মরত। একদিন খবর পেলাম কুখ্যাত ডাকাত সিরাজ তার দলবল নিয়ে রাত কাটায় মাদারতলার এক নির্মীয়মান ফ্ল্যাটে। খবর পেয়ে একদিন দলবল নিয়ে হানা দিলাম সেই বাড়িতে। কিন্তু কোথায় সিরাজ, কোথায় তার সাথী সঙ্গী? তন্ন তন্ন করে সব খুঁজলাম, কিন্তু কারো টিকিটিও খুঁজে পেলাম না। বিফল মনে ফ্ল্যাট থেকে নেমে আসছিলাম। হঠাৎ নজরে পড়লো সিঁড়ির নিচে ফাঁকা জায়গাটায় কে যেন শুয়ে আছে। টর্চের আলো জ্বালাতেই ধর্মড়িয়ে পালাবার চেষ্টা করলো ছেলেটা। ছুটে গিয়ে ধরে ফেললাম তাকে। শক্ত হাতের মুঠি ছাড়িয়ে কঙ্কাল সার ছেলেটির পালাবার ক্ষমতা ছিল না। লাইটের আলোতে তার মুখ দেখে চমকে উঠলাম। এ কাকে দেখছি?
আমাকে ছেড়ে দিন বাবু, আমি ভূত, ছেলেটি কাচুমাচু গলায় বলল। ধুর বেটা, তুই ভূত হবি কেন? আমি ধমক দিলাম। হ্যাঁ বাবু, আমি ভূতনাথ, কেওড়াতলার ভূতনাথ দে। সে তো বুঝতেই পারছি, তার বলার কি আছে? না বাবু, আমি তো মরে গেছি কলমে, তাই তো জানতাম তুই বেটা মরেছিস। এখন তো দেখছি জলজন্ত বেঁচে আছিস, ভালোই কেস সাজিয়েছিস। তা যেটাকে মেরে ফেলে এলি ওটা কে? ওটাই তো আমি বাবু। ছেলেটা করজোরে আমাকে বোঝাবার চেষ্টা করলো। ধুর বেটা, ওটা তোর যমজ ভাই। ভূতনাথের ভূত হওয়ার বাসনা আমার মনকে যতটা না প্রভাবিত করতে পেরেছে, তার থেকে অনেক গুণ বেশি চিন্তায় ফেলে দিয়েছে আমাকে। সেদিন কেশপুর থানা তাহলে কার মৃতদেহ দেখে এলাম? ভূতনাথের তো কোনো ভাই ছিল না, তাহলে ছেলেটি কি? মুখের সাদৃশ্য দুদশকটিতে দু একজনের মিলতে পারি, কিন্তু কপালে সেই কাটা দাগ, ঠোঁটের সেই তিল, কানের লতিতে সেই ফুটোটার কি মিল থাকতে পারে? ভূতনাথের হাতটা টেনে লাইট মেরে দেখলাম। আমার গাটা শিউরে উঠল ভয়ে। উল্কি দিয়ে লেখা ভূতনাথ শব্দটা তখনও জলজল করছে তার হাতে। ভরা শীতকালে আমার কপাল বেয়ে নেমে এলো ঘামের বন্যা। বুকের ধুকপুকুনি বেড়ে গেল 10 গুণ। ঠকঠক করে কাঁপতে থাকলো হাত পা। মনে হলো এক্ষুনি পড়ে যাব। আর পড়ে গেলেই যে মরে যাব তা ভূত ভগবান সকলেই জানে, কারণ ইতিপূর্বে 2বার স্ট্রোক হয়ে গেছে আমার। ভরসার মধ্যে ছিল 10-12 জন ফোর্স, যদিও তারা কেউ ব্যাপারটা বোঝেনি তখনও, কিন্তু বুঝতে পেরেছিল ভূতনাথ। আমাকে আশ্বস্ত করে বলল, আপনাকে বিপদে ফেলে আমি পালাবো না স্যার, বলে আমাকেই উল্টে ধরে ধরে নিয়ে পিঠে যখন ফিরলাম তখন রাত 3টে। চেয়ারে বসে দুটো প্রেশারের ট্যাবলেট মুখে পুড়ে ঢকঢক করে গ্লাস 2 ঠান্ডা জল খেলাম। একটু দম নিয়ে উজ্জ্বল আলোতে আরেকবার ভূতনাথের দিকে তাকিয়ে দেখলাম, ছেলেটা ভূতনাথ হোক বা সতীনাথ হোক, মানুষ তো বটে। বইতে ভূতের যে চেহারা আকৃতি সচরাচর আমরা দেখে থাকি, তার লেশমাত্র চিহ্ন ছিল না ছেলেটার শরীরে। কিন্তু ভূত যদি ভূতনাথ রূপ ধারণ করে, তাহলে চেনার উপায় কি? গলাটা আবার শুকিয়ে ওঠে। এদিকে ফোর্স অফিসারেরা যে যার বাড়ি ফিরবে বলে তাগাদা দিতে শুরু করলো। মনের অতিব্যক্তিও প্রকাশ করতে পারছি না তাদের কাছে। কী যে করি বুঝে উঠতে পারছিলাম না। বড় বিপর্যস্ত বোধ করছিলাম, আর মনে মনে চিন্তা করছিলাম ভূতনাথ যে ভূত নয় সেটা প্রমাণ কি? বললো, সকাল হয়ে আসছে স্যার, আর আমাকে আটকাতে পারবেন না, এবার আমি চলে যাব। ভূতনাথের কথা শুনে সবাই সচকিত হলো। কেউ কেউ অবজ্ঞার হাসি হাসলো। একে রোগাপটকা, তার উপর হাতে হ্যান্ডকাপ, কোমরে দড়ি, এতগুলো পুলিশ, এসব কিছুকে উপেক্ষা করে পালিয়ে যাবে মানে? আমরা কি ঘোড়ার ঘাস কাটতে আসছি? মনে মনে ভাবে অনেক পুলিশ। তবুও আর একবার আমি সাবধান করে দিলাম। নড়ে চড়ে বসলো সবাই। হ্যান্ডকাপ, কোমরের দড়ি সব কিছু দেখে নিল ওরা। ভূতনাথ? আগে স্যার, ভূতনাথ জবাব দিল। তোকে পুলিশ প্রথমে কবে ধরেছিল? আপনার থানার মেজবাবু আমাকে প্রথম ধরেছিল স্যার, ওর বাসস্ট্যান্ড থেকে। সেদিন থানাতে আপনি আমাকে অনেক কিছু জিজ্ঞাসা করেছিলেন। কপালের কাটা দাগ, কানের ফুটো কেন, এসব অনেক কথাই জিজ্ঞাসা করেছিলেন। এমনকি হাতের আঙুলের ছাপও নিয়েছিলেন। তা মারা গেলি কবে? আমার প্রশ্ন শুনে অন্যান্য পুলিশরা সচকিত হলো। নির্লিপ্তভাবে জবাব দিল, 15ই আগস্ট। পল্টুই আমায় রাস্তায় গুলি করে খুন করেছিল স্যার। ভেবেছিল খুন করে ভাগনা দিয়ে বেঁচে যাবে। তককে তককে ছিলাম। গত সপ্তাহে ওকে গলা টিপে শেষ করে দিয়েছি। তারপরে একটু দম নিয়ে বলল, সেদিন থানার সামনে আমার হাতে পায়ের ছাপ নেবার সময় পল্টু আমাকে বলেছিল না স্যার, সে নিজের চোখে দেখেছে সুবল আমাকে খুন করেছে। শালা মিথ্যাবাদী। কথা রাখ। আমি চিৎকার করে ওকে ধমকালাম। ও চুপ করে গেল। ওর চালচলন, কথাবার্তা শুনে অন্যান্য পুলিশরা সব অবাক। অবাক আমিও। মাথার মধ্যে কেবলই ঘুরপাক খেতে লাগলো, এটা কিভাবে সম্ভব ওর? 5 বছর আগে ব্যক্তিগতভাবে ভূতনাথের সঙ্গে যে কথাবার্তা বলেছিলাম তা তো অন্য কারোর জানার কথা নয়। মৃত্যুর পরে তার সামনে কি করেছিলাম? পল্টু আমাকে কি বলেছিল তা কিভাবে বলতে পারে অন্য লোক? কাগজ প্যাড এগিয়ে নিয়ে বললাম, টিপছাপ দে দেখি। বাধ্য ছেলের মতো নিজের বাম হাতের বুড়ো আঙুলে কালি লাগিয়ে টিপছাপ দিল। ঠিক সেই সময়ের হঠাৎ বেয়াক্কেলের মতো বিদ্যুৎটা গেল চলে।
তার চেঁচামেচি শুরু করার আগেই প্রায় সঙ্গে সঙ্গে চলে এলো বিদ্যুৎ। দ্বিগুণ আলোয় আলোকিত হয়ে উঠল ঘরটা। কিন্তু কোথায় সে ভূতনাথ? দড়ি আর হ্যান্ডকাপ হাতে বসে আছে পুলিশ, তাদের মাঝখান থেকে ভূতনাথ হাওয়া। চেয়ার টেবিলের নিচে এঘর ওঘর রাস্তাঘাট সব জায়গায় তন্ন তন্ন করে খোঁজা হলো, কিন্তু তার টিকিটিও পাওয়া গেল না। 2-3 সেকেন্ডের ব্যবধানে একটা মানুষ এত লোকের মাঝখান দিয়ে দড়ি হ্যান্ডকাপ উপেক্ষা করে কিভাবে পালাতে পারে তা বোঝার মতো অবস্থা তখন আমার ছিল। সবাই বলল ভূতনাথের ভূত স্যার। আমি বিশ্বাস করিনি। 3 জায়গা থেকে ভূতনাথের যে হাতের ছাপ আমি নিয়েছিলাম তা একত্রিত করে পাঠিয়েছিলাম এক্সপার্টের কাছে। তারা জানিয়েছে 3টি ছাপ একই লোকের। ভূতনাথ পিসি সরকারের মতো ম্যাজিক জানতো কি না তা আমার জানা নেই মানুষ অপঘাতে মরলে সত্যি ভূত হয় কিনা। কিন্তু ভূতনাথ তার নাক হারিয়ে যে আমাদের সামনে গিয়ে গটগট করে চলে গেল তার ব্যাখ্যা কোথায়? আজও সে ব্যাখ্যা আমি খুঁজে পাইনি। সমাপ্ত।